গাড়ি চলছে আপন গতিতে। এর মাঝে হিয়া ও শ্রাবণ কোনো কথাই বলেনি। শ্রাবণ বেশ এক্সাইটেড হয়ে আছে কালকে কি সারপ্রাইজ দেবে সেটা দেখার জন্য। হিয়াও ভাবছে কালকে কি বলা যায় শ্রাবণকে। দুজনের ভাবনার মাঝেই কালাম গাড়ি থামালো হিয়ার বাসার সামনে। হিয়া আগে নামলো, সাথে শ্রাবণও নেমে গেল। দুজন একই সাথে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। শ্রাবণ ফ্লাইটের দরজা খুলে ড্রয়িং রুমে তাকালো, হতবাক হয়ে গেল। কাব্য মাথা ফ্লোরে রেখে সোফার উপর উঠিয়ে শুয়ে আছে, একদম বাচ্চাদের মতো শুয়ে আছে। শ্রাবণ দরজা লক করে কাব্যর কাছে এসে বলল, এই তোর কি হয়েছে রে? এমন বাদরের মতো ঝুলে আসিস কেন? কাব্য পা নামিয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া বাড়ি যাব। কেন, কি দরকার? ভালো লাগছে না একা একা, না কোনো বন্ধু, না বাড়ি, কারো সাথে দেখা। শ্রাবণ কিছুটা হেয়ালি সুরে বলে উঠল, এখনই এই অবস্থা? যদি বিয়ে করে শ্বশুর বাড়ি যাস তখনও কি বাড়ি আসার জন্য কাঁদবি? ভাইয়া তোমার মতো আমি এই ভুল করব না। শ্রাবণ ভ্রু কুঁচকে বলে উঠল, তুমি, আমি ভুল করেছি? তো কি ভুল করেছি? তুমি যেমন তোমার শ্বশুরবাড়ি এসে একা একা ভাড়া থাকো, আমিও তো করব না। আমি বাবা আর আম্মুর সাথে নিয়েই থাকবো। তাহলে তো আর কারো জন্য মন খারাপ হবে না। শ্রাবণ কোমরে হাত রেখে বলল, বেশ বুদ্ধি আছে তোর, তবে মনে হচ্ছে আবার বিয়ের আগেই তোকে বিয়ে করাতে হবে। কাব্য এই সুবাদে বলে উঠল, ভাইয়া একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। শ্রাবণ কড়া গলায় বলল, একদম না, তুই যতই বেরসি হোস না কেন এখানেই থাকবি ভাইয়া, আধ ঘন্টার জন্য। শ্রাবণ কাব্যর কথা শুনেও না শোনার ভান করে নিজের রুমের দিকে যেতে যেতে বলে উঠল, যা না করছে কে? আমিও তোর পেছনে ল- লোক লাগিয়ে দেব। এরপর বন্ধুদের কাছে না সোজা হসপিটালে পাঠিয়ে দেব। কাব্য বলল, তুমি বড় ভাই হয়ে ছোট ভাইকে মারার হুমকি দিচ্ছ? তোমার বিয়ে হবে না দেখো। শ্রাবণ কাব্যর কথা শুনে হেসে ওয়াশরুমে চলে গেল। এদিকে কাজে মহিলাও রান্না করতে দেরি দিতে এসে গেল। শ্রাবণও শাওয়ার নিয়ে এসে ল্যাপটপ দিয়ে বসলো। সারাদিন এই করতে করতে কোনো কাজই করা হয়নি। আর কালকে একটা ড্রিম ডিল ফাইনাল হবে, সেখানেও যেতে হবে। সাবিহা চৌধুরী রিয়ার বাবা মায়ের উদ্দেশ্য জানানোর পর বাকরুদ্ধ হয়ে বসে আছে। কল্পনাতেই ছিল না যে ফুপু হয়ে ভাতিজার সাথে এরকম একটা কাজ করবে। তৌসিফ চৌধুরী সাবিহা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, আমার ভাবতেই কেমন লাগছে, তুমি একটা এতটা কড়া হয়ে ওদের চাল ধরতে পারোনি। আমি কি আর জানতাম শ্রাবণী নিজের ফুপু ও ওকে ওদের কোম্পানিতে নেওয়ার জন্য বিস্ময়ক সম্বন্ধ নিয়ে এসেছে। জানলে এখানে তো জানতেই পেরেছো, তাহলে এখন কি আবারও বিয়ের কথা তুলবে? না, শ্রাবণের কাছে আমার ভুলটা স্বীকার করা উচিত এখন। যাক, এখন তাহলে তোমার বোঝা হয়েছে। রাত তখন 10টার কাছাকাছি। হিয়া রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে আছে। একটু পর পর মেসেঞ্জার চেক করেছে, মনে মনে কত কিছুই যে ভাবছে। কি করে কালকে শ্রাবণের সামনে গিয়ে কথা বলবে। আর কালকে মনে হয় শ্রাবণ শপিংয়ের সাথেও নিয়ে যাবে। হিয়া খুশিতে ভাবছে, এই খুশির মাঝেও এক বালতি জল ঢেলে দিতে শ্রাবণ মেসেজ দিল, বউজান কি করছো? ঘুমিয়ে গিয়েছো নাকি? হিয়ার সাথে সাথে মুচকি হেসে লিখল, না ঘুমায়নি। তাহলে কি করছিলে? নিশ্চয় অন্য কারোর সাথে কথা বলছিলে। না, তেমন কিছুই না। তেমন কিছুই না, আর অন্য কিছুই হোক, যদি এমন কিছু শুনি তাহলে তোমাকে আমি ছাড়বো না। এই তাহসির চৌধুরী শ্রাবণকে তুমি এখনো চেনোনি। আমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে তুমি যেই হও না কেন, তোমাকে আমি ছাড়বো না।
হিয়া শ্রাবণের মেসেজটা পড়ে ভয় পেল, বড় একটা শ্বাস নিতে বুকের সাহস নিয়ে লিখলো, আর যাই হোক আমি ওই খাতায় নাম লিখব না, ওকে? আর শোনো, যার জন্য মেসেজ দেওয়া বলুন, কালকে তোমাকে নিয়ে শপিংয়ে যাওয়া হবে না বৌজান। কালকে অফিসে একটা মিটিং আছে, সকালেই বেরিয়ে যাব বলে এখনই জানিয়ে রাখলাম। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে ঘুমিয়ে পড়ো বৌজান, অনেক রাত হয়েছে। ঠিক আছে, আর আপনিও ঘুমাবেন না? ঘুম পাড়িয়ে দিয়ে গেলে ঘুমাতাম। হিয়া লজ্জা পেয়ে গিয়ে লিখলো, ঘুমাবো, পরে কথা হবে। পালাচ্ছ? না, ঠিক আছে, ঘুমাও। শ্রাবণ ফোনটা বিছানায় রেখে তপ্তশ্বাস ছেড়ে বলে উঠল, শালার জীবন কোনোদিনও মেসেজ দেওয়ার ধৈর্যটাও ছিল না। সকাল সকাল শ্রাবণ ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে চলে এলো। এখান থেকে একটু বাড়িতে যাব, সেখান থেকে আবার বাবার সাথে অফিসে পৌঁছাবে। শ্রাবণের গাড়ি এখনো আসেনি, তাই দাঁড়িয়েছিল। কি মনে করে যে হিয়ার রুমে জানালার দিকে তাকালো, তখন হিয়ার পর্দার সামনে এনে নিজেকে লুকিয়ে নিল। শ্রাবণের ঠোঁটের কোণে একটা হাসি, ছোট্ট হাসি খেলে গেল। ওদিকে হিয়াও নিজের কাণ্ড দেখে হাসছে। বিড়বিড় করে বলে উঠল, ইস, উনি কি না কি মনে করেছে। কালাম শ্রাবণকে স্যার বলে ডাক দিতে শ্রাবণ গাড়িতে উঠে বসলো। গাড়িটা চলে যেতে হিয়া পর্দা সরিয়ে দাঁড়ালো। বেলা 10টার দিকে নেহা আসে, প্রাইভেট পড়তে যাবে। হিয়া চলে যায় নেহার সাথে। প্রাইভেট সেন্টারে এসে দেখে শ্রাবণের গাড়িটা। হিয়া ভাবতে থাকলো, শ্রাবণ তো বলেছিল ও এই টাইমে কাজ থাকবে, আর ও যদি এই টাইমে কাজে থাকে তাহলে এই গাড়িটা এখানে কেন? নাকি কাজে যায়নি? হিয়া পরে বের হলো, তখনও শ্রাবণের গাড়িটা ওখানেই রাখা ছিল। হিয়া ঠিক করলো আজকে গাড়িটার কাছে যাবে। যেই ভাবা সেই কাজ, হিয়া এগিয়ে যাবে, ঠিক তখনই কালাম গাড়িটা নিয়ে চলে যায়। হিয়া এগিয়ে নিয়েও যেতে পারলো না। এরপরে আর কি, নেহার সাথে চলে গেল। বেলা প্রায় 2টা। শ্রাবণ মিটিং রুম থেকে বের হলো, সাথে তৌকির চৌধুরী। দুজনেই লিফটের দিকে এগিয়ে গেল। শ্রাবণ লিফটের বটনে চাপ দিতেই তৌকির চৌধুরী বললেন, শ্রাবণ, একবারে নিচে যাচ্ছ? কেবিনে যাবে না? না, এখন যাব না, আমাকে যেতে হবে। কোথায়? শ্রাবণ সোজা জবাব দিল, যেখানে থাকি সেখানে। আর একটু থাকো, আমার কেবিনে চলো, তোমার আম্মু এসেছে, দেখা করে যাও। শ্রাবণ আর কি বলবে, মুখের উপর নাও করতে পারল না। খুব তাড়াহুড়া নিয়ে তৌকির চৌধুরী আগেই চলে গেল। শ্রাবণের কেবিনে এখনো লক করা, সেটা শ্রাবণ নিজেই করে রেখেছে। শ্রাবণ তার বাবার কেবিনে ঢুকলো। সেখানে সাবিয়া চৌধুরী বসে ফাইল দেখছিল। তিনি শ্রাবণকে দেখে উঠে দাঁড়ালেন। কংগ্রাচুলেশনস, হোয়াইট ডিল ফাইনাল করে এলে তাই? শ্রাবণ নিজেই বৃদ্ধা আঙুল দিয়ে কপাল চুল কাটতে কাটতে বলে উঠল, ওহে, মাথাতে ছিল না। থ্যাংক ইউ আম্মু। শ্রাবণ, তুমি কি কিছু নেট টেস্ট? না। ও, শ্রাবণ আর এক্সাইটমেন্ট, সরি। শ্রাবণ কপাল কুঁচকালো। সাবিহা চৌধুরী বললেন, আমি রিয়াজের ব্যাপারে না জেনেই তোমার সাথে ওর বিয়ে ঠিক করতে চেয়েছিলাম। এখন সব জানার পর মনে হচ্ছে ভুল হয়ে যেত। শ্রাবণ হাসলো। এতে সরি বলতে হবে না আম্মু। আর ওই ভিলেন কি চলে গিয়েছে? না, ঠিক আছে, থাকুক। সাবিহা চৌধুরী ছেলেকে বসতে বললেন। শ্রাবণ বললেন না, বলল কাজ আছে, যেতে হবে। তৌকির চৌধুরী কেবিনে ঢুকতেই শ্রাবণ বিদায় জানিয়ে চলে গেল। নিচে প্যাকিং জেনে এসে দেখে কালাম চলে এসেছে। শ্রাবণ এগিয়ে যেতেই কালাম গাড়ির দরজা খুলে দিয়ে দাঁড়ালো। শ্রাবণ উঠে বসলো। মিনিট 5 পর শ্রাবণ কালামকে বলল,
হিয়া বাড়িতে চলে গেছে? চলে গেছে। আর আজ না প্রাইভেট শেষ করে এই গাড়ির দিকে এগিয়ে আসছিল। হয়তো আপনাকে দেখতে পরে আমি চলে এসেছি, বুঝতে পারিনি। তো আমিও ওখানে ছিলাম না। না স্যার, বুঝতে দেয়নি। ভেরি গুড। শ্রাবণের ফোনে ছোট একটি মেসেজ এলো, আমি চলে এসেছি। শ্রাবণ হেলান দিয়ে কালামকে বলল, কালাম এয়ারপোর্টে চলো। হঠাৎ এয়ারপোর্টে কেউ আসছে? চলো। এয়ারপোর্টে এসে শ্রাবণ একটু তাড়াহুড়া নিয়ে ভেতরে ঢুকলো। হঠাৎ চোখে পড়ল চিরচেনা সেই মুখটা, শ্রাবণের বন্ধু সিয়াম। একটা কোণে দাঁড়িয়ে আছে সে। শ্রাবণী ওকে আসতে বলেছে। সপ্তাহখানেক থাকবে, আবার চলে যাবে। শ্রাবণকে দেখা মাত্রই সিয়াম হেসে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, কিরে কেমন আছিস? ভালো, তুই? আর আর ভালো। তবুও তোকে দেখে অনেক ভালো লাগছে। শ্রাবণ সিয়ামকে নিয়ে গাড়িতে উঠল। সিয়ামকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর নিজের বাসায় যাবে। এর মাঝে সিয়াম একটা দোকান থেকে একটা সিম কিনে মোবাইলে ভরলো। বাংলাদেশীয় সিমটা ওর বাড়িতে রয়েছে, এখন দরকার বলে একটা কিনলো। শ্রাবণ সিয়ামের ফোনটা নিয়ে হিয়ার নাম্বার উঠিয়ে কল দিল। মূলত হিয়ার মন বুঝতেই শ্রাবণের কলটা করা। এদিকে হিয়াও মোবাইলে নিয়ে পড়েছিল, কোনো কিছুই না ভেবেই রিসিভ করলো। এপাশ থেকে সিয়াম বলল, আসসালামু আলাইকুম ভাবি। হিয়া নাম্বারের দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। চিনে না, চিনে না, জানে না ভাবি কিসের জন্য বলেছে। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাবি, আমি আপনার দেবর বলছি। কি? আমার তো বিয়েই হয়নি। মিথ্যে কেন বলছেন? বিয়ে তো হয়েছে আমার বন্ধুর সাথে। কবে হলো ভাই? আমি তো জানি না। বিয়ে হয়নি? সিরিয়াস? হয়নি। হিয়া পট করে মাথায় এলো শ্রাবণের কথা। ও হয়তো এই ছেলেকে বলতে বলেছে, নইলে কে এমন করে বলবে। হিয়াও তালে তাল মিলিয়ে বলে উঠল, ও দেবর মশাই, ভুলেই গিয়েছিলাম যে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। তাহলে আপনার স্বামী, মানে আমার বন্ধুকে ফোনটা দিন। আমার স্বামী বাসায় নেই। কোথায় গিয়েছে? হিয়া নাটকীয় সুরে বলল, জানেন আমার স্বামী নাই, একদম ভালো না। আপনি তো উনার বন্ধু, নিশ্চয় জানেন উনি কেমন। বউ থাকতেও অন্য নারী দেখে বেড়ায়, বাসায় থাকে না। বউকে যে সময় দিতে হয় জানে না। নিশ্চয় এখনো আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছে। শ্রাবণ দাঁত চেপে নিজের রাগ আটকালো। সিয়াম বলল, ভাবি অন্যায়। আপনি কিছু বলেন না। কি বলবো? দুঃখের কথা, উনি তো আমাকে সময়ই দেয় না। বউ কি জিনিস বোঝেই না। শ্রাবণ ফোনটা নিয়ে দাঁত চেপে বলল, তোমার কত সময় লাগবে? আমি আসছি। হিয়া কণ্ঠটা শুনে পুরাই শখ। সাথে সাথে বলে উঠল, হ্যাঁ হ্যালো, কে বলছেন? এসে বোঝাচ্ছি। হিয়া ফোনটা বিছানায় রেখে সিটকে দূরে সরে গেল। ওর সাথে কয়েকদিন ধরে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। যেখানে যায়, যা করে সব জায়গায় ফেঁসে যায়। ট্রুথ ডেয়ার খেলতে গিয়ে শ্রাবণের সাথে ফেঁসে গিয়েছে। শরবত নিয়ে ফেঁসে রয়েছে। ও যে হাসে তাও নাকি ফেঁসে গিয়েছে। এখন আবার কথা বলতেও গিয়ে ফেঁসে গেল। হিয়া কপাল চড়ে বলে উঠল, আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস। শ্রাবণ একটা সময় হিয়ার কথা ভাবতে ভাবতে হাসলো। আর সিয়াম হাসতে হাসতে বলল, ভাই তুই অন্য মেয়ে নিয়ে ঘুরিস? ইস, তাও ভালো। বলেনি যে তুই পরকীয়া লিপ্ত। আস্তাগফিরুল্লাহ। বিকেলের দিকে হিয়া জানালার দিকে শ্রাবণের গাড়ি দেখেই মনে হয় আরো ভয় পেয়ে গেল। তবুও পর্দাটা হালকা সরিয়ে শ্রাবণকে দেখল। শ্রাবণ বেশ গম্ভীর ভাব নিয়েই গাড়ি থেকে বের হলো। কালো ফর্মাল অফ ড্রেস পরেছে। হিয়ার চোখ সরাতে চেয়েও পারছে না। শ্রাবণ
ড্রাইভার চলে যেতে বলে বাসার ভেতরে ঢুকতে শ্রাবণ সিঁড়ি বেয়ে উপরে নিজেদের ফ্ল্যাটে চলে এলো। কাব্য নিজের রুমে ঘুমাচ্ছিল। এই বেচারাকেও সাথে নিয়ে এসে আটকে রেখেছে। না বাড়িতে যেতে দিচ্ছে, না কোনো বন্ধুর সাথে দেখা করতে দিচ্ছে। আর অন্যদিকে কাজের আন্টি রান্না করে দিয়েছে। শ্রাবণ নিজের মতো রুমে ফিরে ড্রেস খুলে শাওয়ার নিতে যায়। শাওয়ার নিতে এসে কাভারটা থেকে সাদা শার্ট আর কালো প্যান্ট বের করে পরে নেয়। এরপরে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ফোনটা হাতে নেয়। ফোনেও চার্জ নেই। শ্রাবণ ফোনটা চার্জ বসিয়ে কাব্যকে দেখতে যায়। কাব্য রূপে এসে দেখে ও ঘুম থেকে উঠে বসে আছে। কাব্য শ্রাবণকে বলল, কখন এলে ভাইয়া? একটু আগেই। ও, ডিলটা ফাইনাল হয়েছে? হুম, হয়েছে। কংগ্রা কংগ্রাচুলেশনস ভাইয়া। থ্যাংক ইউ। শ্রাবণ রুম থেকে বেরিয়ে গেল। কাব্য বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে আসে। শ্রাবণ সোফায় বসে রইল। আজকে বিকেলে হিয়া ছাদে যেতে বলেছে, কিন্তু দুপুরে যে হুমকি দিয়েছিল, মনে হয় না হিয়া আর আসবে। নিশ্চয় ভয় পেয়েই আসবে না। শ্রাবণ উঠে রুমে চলে গেল। ফোন চার্জে থাকা অবস্থায় হিয়াকে কল দিল। হিয়া মায়ের সাথে রান্না করছিল, তাই শুনতে পাইনি। হিয়ার মাথাও শ্রাবণের চিন্তা ছিল। বিকেলে আসতে বলেছিল ছাদে, কিন্তু ওই কেমন করে যাবে সামনে? দুপুরে যে বদনাম করেছিল সেগুলো সব শুনে নিয়েছে। হিয়া তার মাকে রান্নার কাজে হেল্প করে রুমে এলো। এসে ফোনটা হাতে নিয়ে দেখলো শ্রাবণ আধ ঘন্টা আগে কল দিয়েছিল 9 বার। হিয়া কল ব্যাক করলো। শ্রাবণ ইচ্ছে করেই ধরলো না। হিয়া 3-4 বার কল দিল, শ্রাবণ রিসিভ করলো না। হিয়া মেসেজও দিল, হাই, কি করছেন? আজকে না আপনার দেখা করার কথা ছিল। অন্যদিকে তো সাথে সাথে কল ধরেন, আজ ধরছেন না কেন? ব্যস্ত নাকি? হিয়া মনটা খারাপ হয়ে গেল। নিশ্চয় শ্রাবণ না রাগ করেছে তখনকার কথায়, আর কল না ধরার কারণেও। নইলে তো কল ধরে। হিয়া সাথে সাথে লিখলো, রাগ করেছেন আমার উপর? আই এম সরি। এই যে শুনতেছেন? শ্রাবণ শেষে মেসেজটা দেখে ছোট করে একটা মেসেজ দিল, 5 মিনিটে ছাদে এসো। লিখে ফোনটা পকেটে ভরে বলল শ্রাবণ। আয়নায় নিজেকে দেখে চুলগুলো ঠিক করে রুম থেকে বেরিয়ে গেল। হিয়াও কোনো উপায় না পেয়ে ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণ আগে ছাদে এসে দাঁড়িয়ে আছে। 10 মিনিট পেরিয়ে গেল, তবুও হিয়া আর আসার নাম নেই। মেজাজটা চড়া হয়ে উঠছে শ্রাবণের। হিয়া ছাদে এসে শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। বুক ধড়ফড় করছে। গলা খেকারি দিয়ে ডাক ডাক হিয়া শুনেছে। শ্রাবণ পেছনে ফিরে তাকিয়ে বলল, এত দেরি হয়? কয়টা কয়টা সিঁড়ি বেয়ে উপরে আসতে? আর আসল নকল ছেড়ে এখন বলো, কি সারপ্রাইজ দিতে চেয়েছিলে বউজান? হিয়া মনে মনে বলল, এই রে, কি বলবো এখন? কিছুই তো ভেবে আসিনি। কি করি এখন? হিয়া হাঁসফাঁস করতে করতে বলল, রাতে বলবো। এখন কিছু বলতে পারবো না। শ্রাবণ এগিয়ে এলো হিয়ার দিকে। হিয়া এক পা পিছিয়ে যেতে শ্রাবণ এগিয়ে যেতে যেতে বাঁকা হেসে বলল, আমি একদম বউকে ভালোবাসতে জানি না, সময়ও দিতে জানি না। আবার আমার চরিত্র নিয়েও যেন কি বলেছিলে যে আমি মেয়ে নিয়ে ঘুরে বেড়াই। হিয়া কাঁদো কাঁদো বুক নিয়ে বলল, না না, আসলে আমি বলতে চাইনি। মুখ ফসকে বেরিয়ে গিয়েছে বলেই এক দৌড়ে ছাদ থেকে নেমে গেল। শ্রাবণ হাসবে না হিয়াকে ডাক দেবে কিছুই বুঝতে পারছে না। হিয়া নিজেদের ফ্ল্যাটে এসে নিজের রুমে গিয়ে সোজা স্টাডি টেবিলে বসলো। সন্ধ্যার পরে কাব্য সেদিনের মতো আজও বড় ভাইকে নিয়ে হাঁটতে যাওয়ার জন্য বের হলো। কাব্য আগে নিচে নামলো। শ্রাবণ ফ্ল্যাটটা লক করে আসছে। এদিকে কাব্যর সাথে নিচতলায় দেখা হয় হিয়া আর হামিদ শিকদারের।
কাব্য এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? হামিদ শিকদার হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। কোথায় যাচ্ছেন নাকি? আর আপু কোথায় যাচ্ছ? হামিদ শিকদার বললেন, হিয়া যাবে নেহাল বাসায় নোট আনার জন্য। কালকে আবার প্রাইভেটে এক্সাম আছে। তুমি কোথায় যাচ্ছ? আসলে ওই যে পূর্ব দিকে একটা দোকান আছে না, হাঁটতে হাঁটতে সেখানে যাব। আর ভাইয়ার সাথে যাবে? তাই ভাইয়ার জন্য ওয়েট করছি। এই মুহূর্তে একজন লোক আছে ওদের সামনে। লোকটা এসে হামিদ শিকদারের সাথে কথা বলে। একটা মামলার বিষয়ে কথা বলতে এসেছে। হামিদ শিকদার হিয়ার দিকে তাকিয়ে বললেন, হিয়া তুমি একা যেতে পারবে না? মাত্র 5 মিনিটের রাস্তা। আমি তোমাকে সময় দিতে পারলাম না আম্মু। ঠিক আছে, যাচ্ছি। ঠিক তখন হামিদ শিকদার কাব্যকে বলে উঠলেন, কাব্য, তোমরা তো পূর্ব দিকে ওই দোকানটায় যাবে না? সেখানে নেহাল বাড়ি। তোমরা হিয়াকে একটু সাথে নিয়ে যেও। সেক্ষেত্রে হামিদ শিকদারের মনে হচ্ছে না শ্রাবণ আর কাব্যর খারাপ, যথেষ্ট সম্মান করে, ভালো আছে, ব্যবহারও ভালো। তাছাড়াও ওরা যখন একই রাস্তা দিয়ে যাবে, তাহলে একসাথে গেলেও মন্দ হবে না। শ্রাবণের সাথে যেতে হবে বলে হিয়া অসহায় দৃষ্টিতে তাকালো। হামিদ শিকদার হেসে বলল, হিয়া ওরা যথেষ্ট ভালো আছে, সম্মানও করে। আর একটু রাস্তা, ওরা সাথে গেলে ভয় থাকবে না। পাশ থেকে বলল, আঙ্কেল চিন্তা করবেন না, আমার বোন নেই, ওকে আমি বোনের মতোই দেখি। তা তা তো জানেনি। ওকে সেলফলি নিয়ে যাব, আবার সেলফলি নিয়ে আসবো। হামিদ শিকদার হেসে বলল, ওকে, তোমরা সাবধানে যেও, আমি আসছি। নিচতলায় একটা ডাইনিং রুমে আছে হামিদ শিকদার। লোক লোকটাকে সাথে নিয়ে সেখানে চলে গেলেন। শ্রাবণও নিচে এসে দারোয়ানের চাবি নিয়ে বের হলো। রাস্তায় এসে কাব্য আর হিয়াকে একটু দেখে অবাক হলো, তবে প্রকাশ করলো না। কাব্য কাছে এসে সংক্ষেপে শ্রাবণকে সবটা বলল। এরপরে তিনজনে হাঁটা দিল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে হাঁটা দিল। শ্রাবণ আর হিয়া একসাথে যাচ্ছে। কাব্য পেছনে যাচ্ছে, নয়তো আবার একেবারে সামনে যাচ্ছে। রাস্তাটা বেশ কোলাহল না, নিরিবিলিও একটা রাস্তা। আর এই টাইমে সবাই ইফতার করে, যে যার যার মতো রেস্ট নিচ্ছে। লোকজন তেমন নেই, আরও সুন্দর লাগছে পরিবেশটা। শ্রাবণ হিয়ার কাছাকাছি এসে হাত ধরলো। হিয়া সংকোচ ভরা চোখে তাকালো। শ্রাবণ হেসে বলল, বিশ্বস্ত হাত, ছেড়ে দেবেন না কখনো। হিয়া ইতস্ত নিয়েও শ্রাবণের হাতে হাত রাখলো। শ্রাবণ হিয়ার হাত ধরে হাঁটতে হাঁটতে মনের খুশিতে গুনগুন করে গান বলে শুরু করলো, যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়া যায়। যে দেশের শাসন বারণ সোনার খাঁচা নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। প্রিয়ারে জিয়ারে কথা শোনে না, হিয়া তোরে কি করে বোঝায়। যে দেশে নয়ন বলে স্বপ্ন দেখে নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়, হেও ইচ্ছে করে তোরে নিয়ে যায়। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। গল্প মন দেওয়া না, স্পেশাল পার্ট চলবে।